শুভেন্দু বাবুকে থামান। বাংলাদেশের সংসদে হঠাৎ কেন এই আর্তনাদ? বাংলাদেশের সংসদে এবার শুভেন্দু আতঙ্ক কেন? পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীকে নিয়ে কাঁপছে ঢাকা। ডিটেক ডিলিট ডিপোর্ট, শুভেন্দু সোজা পুশব্যাকে এখন দিশেহারা সমগ্র বাংলাদেশ। ভাবুন একবার, পশ্চিমবঙ্গের একজন মুখ্যমন্ত্রী আর তাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে খোদ বাংলাদেশের জাতীয় সংসদে। স্পিকারের সামনে দাঁড়িয়ে সেখানকার সাংসদরা রীতিমতো আর্তনাদ করছেন, দয়া করে শুভেন্দু বাবুকে থামান। কিন্তু হঠাৎ কি এমন ঘটল? দশকের পর দশক ধরে চলা তোষণের রাজনীতি কি তবে এবার সত্যি শেষ? অনুপ্রবেশকারী আর রোহিঙ্গাদের জন্য বাংলার নতুন সরকারের নীতি কি এবার শুধুই ডিটেক ডিলিট এবং ডিপোর্ট? কিভাবে মাত্র কয়েকদিনের মধ্যেই ওপার বাংলার রাতের ঘুম উড়িয়ে দিলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? আসুন আজকের এই ভিডিওতে সেই পুরো সমীকরণটাই মেলানো যাক। নমস্কার, আপনারা দেখছেন টকটিভ বাংলা, আপনাদের সঙ্গে আমি বৈশাখী। এতদিন অনুপ্রবেশকারীরা ধরা পড়লে তাদের জেলে রাখা হতো, রাজ্যের কোষাগারের টাকায় তাদের ভাত ওষুধ খাওয়ানো হতো। কিন্তু নতুন মুখ্যমন্ত্রী সাফ এবার জানিয়ে দিয়েছেন, ভোট ব্যাংকের স্বার্থে এই তোষণের রাজনীতি আর বরদাস্ত করা যাবে না। এবার থেকে অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা ধরা পড়লেই আর জেল নয়, সোজা সীমান্তে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে। সেখান থেকে ধৃতদের রাখা হবে হোল্ডিং সেন্টারে এবং যাচাই প্রক্রিয়া শেষেই সরাসরি বাংলাদেশে পুশব্যাক করা হবে তাদেরকে। শুধু তাই নয়, বিগত সরকারের আমলে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও যে সীমান্ত কাঁটাতারের বেড়া দেওয়ার জমি আটকে রাখা হয়েছিল, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই বিএসএফ এর ডিজির সাথে বৈঠক করে সেই জটিলতাও দূর করেছেন। সেই সঙ্গে প্রথম ক্যাবিনেট বৈঠকেই সীমান্ত সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে ৪৫ দিনের মধ্যেই জমি হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছিল। আর ইতিমধ্যেই ১৪২.৭৯ একর জমি বিএসএফ এর হাতেও তুলে দেওয়া হয়েছে। কোচবিহারে ২২.৯৫ একর, জলপাইগুড়িতে ৩৫.১৬৫ একর এবং দার্জিলিংয়ে ৮.৮১৫ একর জমি হস্তান্তর করা হয়েছে। সেই সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ারও কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আর বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের এই কঠিন পদক্ষেপের ধাক্কা গিয়ে লেগেছে এখন সরাসরি ওপার বাংলায়। বাংলাদেশের নাগরিকদের এভাবে পুশব্যাক করার সিদ্ধান্ত নিয়ে হইচই হয়ে গেছে খোদ বাংলাদেশের জাতীয় সংসদে। সম্প্রতি সেখানে বাজেট অধিবেশন চলাকালীন বগুড়া ৫ আসনের সংসদ সদস্য জিএম সিরাজ ভারতের বিজেপি সরকারের উদ্দেশ্যে সরাসরি স্পিকারের মাধ্যমে দাবি তুলেছেন, এই বলে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুকে এবার থামান। আসুন একটু শুনে নেওয়া যাক তিনি ঠিক কি বলেছিলেন। আমাদের পশ্চিমবঙ্গের যে আপনার চিফ মিনিস্টার শুভেন্দু বাবু, তাকে থামান। বাংলাদেশ বিরোধী যে সমস্ত বক্তব্য আসছে, মাঝে মধ্যে যে সমস্ত বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যে বাংলাদেশ এবং আমাদের দেশের ভারত বাংলাদেশের বন্ধুত্বের অন্তরায় হয়ে গেছে। স্পিকার, বাংলাদেশের পার্লামেন্টে শুভেন্দুকে থামানোর এই দাবি দেখে হাসবেন না কাঁদবেন তা আপনারাই এবার ঠিক করবেন। ভারত সরকারের উদ্দেশ্যে তারা স্পিকারের সামনে বলছেন শুভেন্দুকে থামাতে, কারণ সেখানে পুশব্যাক করানো হচ্ছে। অর্থাৎ ওনাদের যুক্তি অনুযায়ী যত অবৈধ অনুপ্রবেশকারী আছেন সবাইকে এদেশেই তথা ভারতেই রেখে দিতে হবে, তবেই নাকি সম্পর্ক ভালো থাকবে। তারা বলছেন তারা নাকি এই সম্পর্কে ডিভোর্স চান না। কিন্তু এটা তো একটা অনেকটাই সেই মামার বাড়ির আবদারের মতো হয়ে গেল, তাই কি না? ওনারা মনে করছিলেন এতদিন যেভাবে ওনাদের মন মর্জি অনুযায়ী লক্ষ লক্ষ মানুষ এদেশে ঢুকছিল, ভুয়ো পরিচয়পত্র বা পাসপোর্ট তৈরি করছিল, আনসার আল ইসলামের মতো জঙ্গি নেতারাও এখানকার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বৃহত্তর কিছু গড়ার আহ্বানও জানাচ্ছিলেন, সেটাই আজীবন চলবে। কিন্তু তোষণের রাজনীতি থেকে দূরে সরে এসে বর্তমান মুখ্যমন্ত্রী যখন দেশের সুরক্ষায় বাস্তবসম্মত সিদ্ধান্ত নিচ্ছেন, ঠিক তখনই ওনাদের গায়ে ফোসকা পড়ে যাচ্ছে। এখানে ওনারা মূলত 3টে পয়েন্টও তুলেছেন। এর মধ্যে 1,
পুশিন রুখতে হবে। 2 নারকোটিক্স বা মাদক চোরাচালানের বিষয়ে, এবং 3 মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে যেন আটকানো হয় সেই বিষয়ে। ওনাদের দাবি শুভেন্দু বাবু একাই নাকি 2 বাংলার সম্পর্ক ভেঙে দিচ্ছেন। আরে মশাই, উনি তো এখন 10% কাজও শুরু করেননি। আরও অন্যান্য বাকি স্টেপগুলো যখন নেওয়া হবে তখন তো তাহলে বাংলাদেশের প্রশাসনের চোখ একেবারে কপালে উঠবে। তখন কি করবেন আপনারা? বাংলাদেশের এই সাংসদ মহাশয়কে মনে করিয়ে দেওয়া দরকার যে যখন মোহাম্মদ ইউনুস বলেছিলেন যে তিনি ভারতের 7 সিস্টার্স এবং বঙ্গোপসাগরের অভিভাবক, তখন ওনাকে কেন বাংলাদেশের সংসদে সাজা দেওয়া বা প্রতিবাদ জানানো হলো না? এরপর পাকিস্তানের যুদ্ধজাহাজ, বিমান বা আইএসআই যখন বাংলাদেশের লালমনিরহাট এয়ারপোর্টে ঘাঁটি করছিল তখন কেন আপনারা চুপ ছিলেন? অর্থাৎ ওনারা একদিকে এক হাতে তালি বাজিয়ে ভারত বিরোধী কাজ করে যাবেন, আর এখানে শুভেন্দুবাবু দেশকে বাঁচানোর চেষ্টা করলে উনি ভিলেন এবং ওনাকে থামানোর হুমকি। এসব মামার বাড়ির আবদার ছাড়া আর কি বলুন তো? দেখুন, বাংলাদেশের এই দ্বিচারিতা সবসময় ছিল। ওনারা এখন অভিযোগ করেন যে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আটকে রেখেছে। আরে মশাই, যে বিমানে চড়ে হাসিনা ভারতে এসেছেন, আপনাদের দেশ থেকেই তো হাসিনাকে পাঠানো হয়েছিল সেই সময় ভারতে। তাহলে নিজের দেশের প্রশাসনের দিকে আঙ্গুল না তুলে ভারতের দিকে এত চোখ রাঙানো কিসের? ওরা ওসমান হাদিকে জাতীয় সম্মান দিচ্ছে, আবার বিএনপির নেতারা ভারতের শাড়ি পরাচ্ছেন। তখন তো আপনাদের এই 2 দেশের বন্ধুত্বের জন্য দুঃখ দেখা যায় না? আসলে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক পট পরিবর্তন এখন ওপার বাংলার কার্যত রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন ওনাদের হয়তো এক ধরনের নিশ্চিন্ত ভাব ছিল, কিন্তু এখন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই ওনাদের দেশের পার্লামেন্টে এই নিয়ে অনৈতিক প্রতিবাদ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অন্যদিকে শুভেন্দু অধিকারীও রাজ্যের বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যপালের ভাষণের জবাবি বক্তৃতায় অত্যন্ত স্পষ্ট ভাষায় ওপার বাংলার উদ্দেশ্যে কড়া জবাব দিয়ে দিয়েছেন। তিনি ঠিক কি বলেছেন আসুন একটু শুনে নিই। আমরা ভারত সরকারের ওই আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে, ডেইলি ওপারে পাঠাচ্ছি। সুতরাং বর্তমান মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থান দেখে একটা বিষয় এখানে পরিষ্কার যে ওষুধ ঠিকঠাক কাজ করছে এবং সঠিক জায়গাতেই লেগেছে। এক্ষেত্রে একটা সাধারণ উদাহরণ দিয়ে যদি বিষয়টা বোঝার চেষ্টা করে, দেখুন, আমাদের বাড়ির ছাদ যদি ফুটো থাকে তবে বসার ঘর বা শোবার ঘরে যতই দামি আসবাবপত্রই লাগাই না কেন সবই বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে, তাই কি না? ঠিক তেমনই মুখ্যমন্ত্রী যদি চাকরি দেন, ডিএ বাড়িয়ে দেন বা মিড ডে মিলের মতো নানান স্কিপ করেন তা খুবই ভালো কথা, কিন্তু যদি বর্ডারটাই ভেঙে যায় এবং শত্রু দেশ এসে পাকিস্তানের সাথে হাত মিলিয়ে আমাদের দেশের ক্ষতি করে দেয় তবে তার চেয়ে বড় বিপদ আর কিছুই হতে পারে না। তাই শুভেন্দু অধিকারী প্রথম রাতেই এই বিপদের উৎসটা বুঝেই ব্যবস্থা নিয়েছিলেন। এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে জমি সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও বিগত 15 বছর ধরে দেওয়া হচ্ছিল না, তার রাতারাতি কিভাবে দেওয়া সম্ভব হলো? যারা এতদিন এই জমি আটকে রেখেছিল তাদের কাছে এর কোনো সঠিক উত্তর আছে কি? বিগত সরকারের আমলে তো পশ্চিমবঙ্গ প্রায় আলাদা একটা দেশ হতে চলেছিল, যার প্রধানমন্ত্রী হয়তো কোনো এক বিশ্বাসঘাতক মানুষ হতেন, কিন্তু আমাদের ভাগ্য ভালো যে শেষ মুহূর্তে বিএসএফ এর জমি দেওয়া, পুশিন রুখে দেওয়া এবং শক্ত হাতে বর্ডার সামলানোর মাধ্যমে আমরা রক্ষা পেয়েছি। বাংলাদেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে, ভারতীয় সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিনিয়ত নোংরা নোংরা কমেন্ট করছেন, আর ভারত তো কেবল তার পাল্টা প্রতিক্রিয়া দিচ্ছে। এবং 1971 সালের যুদ্ধটাই হয়েছিল এই শরণার্থী সমস্যার জন্য, আর এখন তারা একটা সুপরিকল্পিত উপায়ে মানুষকে পাঠিয়ে এখানে ডেমোগ্রাফি বা জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করার চেষ্টা করছে। এতদিন এদেশের কিছু রাজনৈতিক দলও এদের পৃষ্ঠপোষকতা করে এসেছে। সুতরাং পশ্চিমবঙ্গের 550 কিলোমিটার আনফেন্স বর্ডার
এখন দ্রুত সিল হতে চলেছে। নতুন মুখ্যমন্ত্রী আসার পর তিনি ভোটের রাজনীতির আগেই দেশের সুরক্ষাকেই অগ্রাধিকার দিয়েছেন। যারা এখানে ভোট ব্যাংক হিসেবে ঢুকে বসেছিলেন তাদের ভোটও এখন আর থাকবে না, রুজি রোজগারও থাকবে না। যারা জীবিকার জন্য এসেছেন তাদের চেয়েও বড় চিন্তা হলো যারা সন্ত্রাস ছড়াতে এসেছিলেন তারা এখন পালাবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন ডিটেক্ট ডিলিট ডিপোর্ট। আর এখন সময় এসেছে সবার আগে এদের আইডেন্টিফাই করে যারা এদের ভুয়ো কাগজপত্র বা আধার কার্ড বানিয়ে দিয়েছে তাদের চিহ্নিত করে জেলে ভরা এবং ভোটার তালিকা থেকে এদের নাম বাদ না দেওয়া পর্যন্ত এই সমস্যার স্থায়ী সমাধানও সম্ভব নয়। এ বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় হুঁশিয়ারিও দিয়েছেন, যারা অবৈধভাবে লুকিয়ে আছেন তারা দ্রুত চলে যান, সময় দেওয়া হচ্ছে। এরপর কিন্তু ধরে ধরে পুশব্যাক করা হবে। এরপর বাংলাদেশ যদি নিজে না শুধরায় তবে তাদের জন্য আরও খারাপ দিন আসবে। আর নতুন মুখ্যমন্ত্রী তো সবে কাজ শুরু করেছেন। আগামী দিনে বর্ডার সম্পূর্ণ সিল হলে কি হয় এখন সেটাই দেখার। কি বলবেন এই বিষয়ে? শুভেন্দু অধিকারীর এই কড়া পদক্ষেপ কি পশ্চিমবঙ্গের সুরক্ষার ক্ষেত্রে জরুরি ছিল? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন এবং চোখ রাখবেন টকিটিভ বাংলায়। ধন্যবাদ।